গল্পের শুরুতেই দেখা যাবে সভ্য বৃন্দাকে জড়িয়ে ধরে আছে। এরপর বৃন্দা সভ্যকে বলছে, আপনি কেন আমাকে এভাবে জড়িয়ে ধরে আছেন? আপনি শুয়ে পড়ুন। এই কথা বলেই সভ্যকে শুইয়ে দেয় বৃন্দা। এরপর সভ্যর পাশে বসে থাকে। এরপর মনে মনে বলছে, সব্যসাচী, তুমি যত ঘুমোবে আর এই বৃন্দারই তত ভালো। এই কথাই বিড়বিড় করছে বৃন্দা। এরপর সভ্য বলছে, আপনি কি কিছু বলছেন? এরপর বৃন্দা বলছে, না, আমি তো কিছু বলিনি। আপনি ঘুমন, আপনার ঘুমের দরকার আছে। এ কথা বলতেই সভ্য ঘুমিয়ে পড়ে। এরপর বৃন্দা অনেক খুশি হয়ে যায়, বলছে, এই তো সব্যসাচী, এবারই তো আসল মজা জমবে। এবার তুমি দেখবে বউ রেখে অন্য মেয়েদের দিকে তাকানোর ফল। এবার তুমি ফলটা খুব ভালোভাবেই বুঝবে। তোমার মান সম্মান আমি ঠিক কোথায় নিয়ে দাঁড় করাই সেটাই তুমি দেখবে সব্যসাচী। আর তোমার পরিবারের তোমাকে নিয়ে খুব গর্ব না? সেই গর্ব যে কি হবে সেটাই আমি দেখব। তোমার পরিবার তোমাকে নিয়ে অনেক গর্ব করে, এবার গর্ব বের হবে। এমন হাল করব যে মানুষের সামনে তোমরা চোখ তুলে তাকাতে পারবে না। মানুষের থেকে পালিয়ে পালিয়ে বাঁচতে হবে। আমাকে করা প্রত্যেকটা অপমানের জবাব আমি তোমাদের কাছ থেকে নেব। অপমানের খেসারত তো তোমাদের দিতেই হবে। আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া তোমাদের বের করছি। তোমরা এই বৃন্দাকে চেনো না, বৃন্দা বসুকে তোমরা চিনো না, একটু পরেই চিনতে পারবে। ওইদিকে দেখা যাবে সহদেব রাঙার হাতে মার খেয়ে পালিয়ে গিয়ে ফোন করেছে স্যামের কাছে। স্যামকে ফোন করে সমস্তটা জানাতে থাকে সহদেব। বলছে, স্যার, আমি তো রাঙাকে মারতে পারিনি, আমি রাঙাকে মারতে গিয়েছিলাম। ঠিক তখনই রাঙার জ্ঞান ফিরে আসে। এরপর রাঙা আমাকে মারে, অনেক মারধর করেছে আমাকে রাঙা। স্যার, আমাকে অনেক মেরেছে রাঙা, কিন্তু আমি রাঙাকে কিছুই করতে পারিনি। আর ওখানে থাকলে কিছুক্ষণের মধ্যে পুলিশ আমাকে ধরেও নিয়ে যেত। এই কারণেই সেখান থেকে আমি পালিয়ে এসেছি। রাঙা যখন আমাকে মারছিল ঠিক তখনই সেখানে নার্স ডক্টররা চলে এসেছিল। আর তখন যদি পুলিশকে ইনফর্ম করা হতো তখন কিন্তু আমাকে ধরে নিয়ে যেত পুলিশ। তাই আমি নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে এসেছি। তবে আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আমি রাঙাকে ছাড়বো না, রাঙাকে কিছুতেই ছাড়বো না। আমি ওর সাথে পুরনো একটা হিসেবও আমার বাকি আছে। ও সারাটা জীবন আমার পিছনে পড়ে থাকে, আমাকে কোনো কাজ করতে দেয় না। সে কারণে আমি ওকে শেষ করে দেব। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। এই কথা শুনেই স্যাম তো অনেক রেগে যায়। রেগে গিয়ে সহদেবকে বলছে, কি বলছো কি তুমি? তুমি কি বললে? আবার বলো। তুমি রাঙাকে মারতে পারোনি, বরং তুমি রাঙার হাতে মার খেয়ে এসেছো। তোমাকে এতগুলো টাকা দিয়ে আমি মাইনে করে রেখেছি অন্যের হাতে মার খাওয়ার জন্য। তুমি একটা মেয়েকে মারতে পারলে না। এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে? ওই রাঙার জন্য আমার কোটি কোটি টাকা লস হয়েছে। ওই রাঙাকে তুমি মারতে পারলে না। একটা মেয়ের হাতে মার খেয়ে এসে তুমি আমাকে গলা উঁচু করে বলছো যে তুমি রাঙাকে মারতে পারোনি, অথচ ও তোমাকে মেরেছে। তোমার কি সত্যি কোনো লজ্জা শরম নেই? তুমি একটা মেয়ের হাতে মার খেয়ে এসেছো। তোমার তো ওকে মারার কথা ছিল। তুমি জানো ওকে যে মারতে পারলে না, ওকে মারতে না পারার জন্য আমাদের কত ক্ষতি হবে? অলরেডি আমাদের সব ক্ষতিও করে দিয়েছে। আমরা পথের ভিখারি হয়ে যাব যদি ওকে মারতে না পারো। তোমাকে এতগুলো টাকা দিয়ে মাইনে করে রেখেছি এভাবে বসে থাকার জন্য না। তুমি কি করে পারলে ওর হাতে মার খেয়ে আসতে? আবার আমাকে বলছো যে তুমি মার খেয়ে এসেছো। ফোন রাখো রাস্কেল একটা, যেদিন মারতে পারবে সেদিন আমার সামনে এসো। এই কথা বলে ফোনটা রেখে দেয় স্যাম। ওইদিকে দেখা যাবে সৌভকে শুইয়ে দিয়ে এসে বৃন্দা দরজার কাছে এসে দাঁড়িয়ে বলছে, এটাই সুবর্ণ সুযোগ। বাড়ির সবাই হয়তো এতক্ষণে জেগে গেছে, আর এটাই সুবর্ণ সুযোগ সভ্যকে ফাঁসানোর। ওকে ফাঁসিয়ে আমি আমার কার্যসিদ্ধি করে নেব। আমাকে এ বাড়ি থেকে বের করছি এবার। এই কথা বলে দরজাটা খুলে দেখছে বাহিরে কাউকে দেখা যাচ্ছে কিনা। এরপর দেখতে পায় কাউকেই দেখা যাচ্ছে না, কিন্তু সবাই নিচে আছে, ড্রয়িং রুমে আছে, এটাই বুঝতে পারে বৃন্দা। এরপর বলছে, আমাকে এক্ষুনি যা করার করতে হবে। এই কথা বলে চেঁচাতে থাকে বৃন্দা, বলছে, বাঁচাও, বাঁচাও আমাকে, বড়বাবুর হাত থেকে বাঁচাও আমাকে কেউ, আমার সর্বনাশ করে ফেললো, বাঁচাও। এই কথা বলে হাসতে থাকে বৃন্দা।
বৃন্দা বলছে, কিছুক্ষণের মধ্যে বাড়ির সবাই এখানে চলে আসবে, আর এভাবে দেখলে আমি সবটা বলবো। নাটক তো আর বৃন্দা বসু কম জানে না। নাটক করেই তো এতটা বছর এ বাড়িতে কাটিয়ে দিলাম। এখন শেষ শেষ সময়টুকুতে ভালোই নাটক করতে হবে। তবে নাটকের জন্য যে আমি এক্সপার্ট সেটা তো আমি জানি, খুব ভালো করেই জানি। তবে এই নাটকটা খুব নিখুঁতভাবে করতে হবে, যেন ধরা না পড়ে যায়। এ কথা বলতে বলতে বাড়ির সকলেই সেখানে চলে আসে। আসতে বৃন্দা বলছে, দেখুন না, দেখুন আমাকে কি করেছে। এ কথা বলাতেই সবাই অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে রাঙা রাঙা সহদেবকে মেরে দাঁড়িয়ে আছে সেখানে। রাঙাকে এই অবস্থায় দেখে নার্স আর ডাক্তার অনেক অবাক হয়ে যায়। রাঙা এভাবে সুস্থভাবে দাঁড়িয়ে আছে। এরপর ডক্টর বাবু বলছে, এ কি আপনি আপনি এভাবে দাঁড়িয়ে আছেন আর আপনি ওই লোকটাকে মেরেছেন, আপনার কোথাও লাগেনি তো? এরপর রাঙা বলছে, না আমার কোথাও লাগেনি, তবে আমার হাত খুব ব্যথা করছে। ডক্টর বাবু বলছে, আপনাকে তো বলা হয়েছিল যে আপনি কোনো ভারী কাজ করবেন না, আর হাত দিয়ে তো কোনো কাজ করাই যাবে না, আর আপনি কি না ওই লোকটার সাথে মারামারি করেছেন। এখন আপনার হাতটা ব্যথাও করছে, এখন যদি কিছু একটা হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, তখনই সেখানে সংগ্রাম আসে। সংগ্রাম এসে এসব কিছু দেখে অবাক হয়ে তাকিয়ে আছে রাঙার দিকে। এরপর সংগ্রাম বলছে, এ কি রাঙা, তুমি দাঁড়িয়ে ঠিক আছো তো? তুমি কি হয়েছে তোমার? এই কথা বলাতে ডক্টর বাবু বলছে, উনি একটা গুন্ডার সাথে মারামারি করেছে। এই কথা শুনেই অবাক হয়ে যায় সংগ্রাম। এরপর রাঙাকে বলছে, রাঙা এই সব কিছু সত্যি? এরপর রাঙা বলছে, হ্যাঁ রে কোচ্চার। এই কথা শুনে আরো অবাক হয়ে যায় সংগ্রাম। বলছে, তুমি কি করেছো, আর কে কে তোমাকে মারতে এসেছিল? এরপর রাঙা বলছে, ওই সহদেব। সহদেব আমাকে মারতে এসেছিল। এরপর সংগ্রাম বলছে, কি সহদেব? সহদেব তোমাকে মারতে এসেছিল? আমরা তো এখানে কড়া পাহারা ব্যবস্থা করেছি, তাহলে তোমাকে কিভাবে মারতে এলো? এই কথা বলেই তখন দেখতে পায় সেই গার্ডটা শুয়ে আছে সোফাতে। আর এটা দেখে সংগ্রাম সেই গার্ডটাকে ডাকাডাকি করতে থাকলে দেখতে পায় সেই গার্ডটার কোনো সেন্স নেই। এরপর সংগ্রাম বলছে, ও মাই গড, উনি তো এখনো বেহুশ হয়ে আছে। ওইদিকে দেখা যাবে বৃন্দা সবাইকে সব কথা বলতেই অনেক অবাক হয়ে যায় সবাই। এরপর প্রমিতা বলছে, না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে আমার সভ্য এমন নোংরা একটা কাজ করতে পারে। এরপর বৃন্দা তো কান্নাকাটি শুরু করে দেয়। কান্নাকাটি করে প্রমিতাকে বোঝানোর চেষ্টা করছে, শুনুন না মালকিন, আমি একদম সত্যি কথা বলছি, মিথ্যে কথা বলে আমার কি লাভ বলুন? আমি গ্রামের একটা বউ। আমার দুর্বলতার সুযোগ নিয়ে বড় সাহেব আমার ক্ষতি করার চেষ্টা করেছে। আমি একটা মিথ্যে কথাও বলছি না। প্রমিতা বলছে, না আমি এই কথা কিছুতেই বিশ্বাস করি না। এরপর পাঞ্চালি বলছে, এই তোমাকে আমাদের এখানে থাকতে দেওয়াই ভুল হয়েছে, আমাদের ভুল হয়েছে, তুমি এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাও, বলছি এক্ষুনি চলে যাও। এরপর নবারণ বলছে, দাঁড়া পাঞ্চালি, আগে ওকে যেতে বলিস না, আমাদের ছেলের বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ এনেছে, এটা সত্যি কি মিথ্যা সেটা তো যাচাই করতে হবে। প্রমিতা বলছে, নবারণ তুমি কি বলছো এসব? আমার ছেলেকে তুমি সন্দেহ করছো? সভ্যকে তুমি সন্দেহ করছো? নবারণ বলছে, না সন্দেহ করছি না, তবে এত বড় একটা অভিযোগ এনেছে, এটা সত্যি মিথ্যে যাচাই তো করতেই হবে। আর এই মেয়েকে কেনই বা আমার ছেলে সম্পর্কে এসব মিথ্যে কথা বলছে সেটা তো জানতে হবে। এরপর মনে মনে বৃন্দা বলছে, এ কি, এখন কি আমি ধরা পড়ে যাব নাকি? এ কথা বলে আবারও কাঁদতে থাকে বৃন্দা। বলছে, আজকে আমি অবলা একটা মেয়ে দেখে আমার পাশে কেউ নেই, আমাকে এভাবে সবাই সন্দেহ করছেন। আসলে আপনাদের বাড়ির ছেলে সেই প্রথম দিন থেকে আমার উপর কুনজর ছিল, আর আমি এই সত্যিটা এতদিন কাউকে বলিনি। আর আজকে যখন খালি রুমে আমাকে পেয়েছে, আর তখনই আমার সাথে অসভ্যতা করতে চেয়েছিল। আর আপনারা আপনারা আমার কথা বিশ্বাস করছেন না। আমি একটা মেয়ে বলে, অবলা একটা মেয়ে বলে আমার কথা আপনারা বিশ্বাস করছেন না। এই কথা বলে কাঁদতে থাকে বৃন্দা। এরপর প্রমিতা বলছে, চুপ করো, চুপ করো তুমি, আর একটা কথাও বলবে না। এসব কথা শুনতে একদম মন চাইছে না, এসব কথা শোনাও পাপ। আমি জানি, আমি আমার ছেলেকে বিশ্বাস করি, আমার ছেলে এসব কিচ্ছু করতে পারে না, কোথাও একটা বড় ভুল হচ্ছে। এই কথা বলে প্রমিতা কাঁদতে থাকে। এরপর নবারণ বলছে, প্রমিতা তুমি একটু শান্ত হও, শান্ত হও। প্রমিতা বলছে, আমি কি করে শান্ত হব নবারণ? তুমি শুনতেই তো পাচ্ছ কি বলছে এই মেয়েটা। এরপর নবারণ বলছে, শোনো,
এই মেয়েটার কথা মতোই তো হবে না, আমাদের ছেলের কথাও শুনতে হবে, সভ্য কি বলে তার কথাও শুনতে হবে। আসল ঘটনাটা আমাদের জানতেই হবে। আগে এইভাবে ভেঙে পড়ো না প্রমিতা। এই মেয়েটা এত বড় একটা অভিযোগ এনেছে আমার ছেলের উপর, এটা তো আমাদের তদন্ত করতেই হবে, সত্যিটা বের করতেই হবে আমাদের। এরপর সার্থকী বলছে, বাবা এই বাড়িতে কত নাটক যে হয়ে যাবে আর কে জানে। শেষে কিনা বর্দা ভাই এই কাজের মেয়েটার দিকে কুনজর দিয়েছে, এটা ভাবতেও আমার অবাক লাগছে। আমি সেই প্রথম দিন থেকেই বলেছি এই মেয়েটাকে এই বাড়িতে আসতে দিও না, এই বাড়িতে থাকতে দিও না এই মেয়েটাকে। আমার তো এই মেয়েটার উপর সেই প্রথম দিন থেকেই সন্দেহ ছিল, তোমাদের বারবার বলেছি, কিন্তু আমার কথা কেউ কানেও তোলনি। এবার বুঝো ঠেলা। ওইদিকে দেখা যাবে সম্রাট সেন ফোন করেছে একলব্যকে। ফোন করার পরে একলব্যকে বলছে রাঙার উপরে অ্যাটাক হয়েছে। রাঙার উপরে অ্যাটাক হওয়ার পর রাঙা সহদেবকে মেরেছে। রাঙা খুবই অসুস্থ, আপনি প্লিজ এক্ষুনি হসপিটালে চলে আসুন। একলব্য সম্রাট সেনের মুখে এমন কথা শুনে অনেক অবাক হয়ে যায় আর অনেক চমকেও যায়। এরপর বলছে, কি বলছেন কি আপনি? সম্রাট বলছে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলছি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। এই কথা বলতেই একলব্য বলছে, রাঙা ঠিক আছে তো সম্রাট বাবু? রাঙার কিছু হয়নি তো? প্লিজ আমি যতক্ষণ পর্যন্ত না আসি আপনি প্লিজ রাঙার পাশেই থাকুন। আপনারা তো সেখানে পাহারার ব্যবস্থা করেছিলেন, তাহলে কি করে অ্যাটাক হতে পারে রাঙার উপর? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি ধরনের সিকিউরিটির ব্যবস্থা করেছেন আপনারা? এই কথা বলতেই তখন দেখা যাবে প্রমিতা বলছে, আক্কু কি হয়েছে রে আক্কু? কোনো কিছু হয়েছে কি রাঙার? এই কথা বলাতেই একলব্য বলছে, আচ্ছা সম্রাট বাবু আমি আপনাকে পরে ফোন করছি, আপনি প্লিজ ওখানেই থাকুন, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ছি। এই কথা বলে একলব্য ফোনটা রেখে দেয়। এরপর প্রমিতা তো বুঝতে পারে কিছু একটা তো হয়েছে। প্রমিতা একলব্যকে বলছে, কি রে আক্কু কিছু বলছিস না কেন? এভাবে দাঁড়িয়ে কেন আছিস বল, কি হয়েছে রাঙার? আমাকে বল বলছি, কিছু লুকোবি না বলে দিলাম। এরপর একলব্য বলছে, মা তুমি এত চিন্তা করো না, রাঙা ঠিক আছে। এরপর প্রমিতা বলছে, রাঙা ঠিক আছে? তাহলে সম্রাট বাবু কি বললো? সম্রাট বাবু বল। এরপর বৃন্দা বলছে, আপনারা আমার বিষয়টা কেন দেখছেন না? আপনারা অন্য কোনো বিষয় নিয়ে কেন কথা বলছেন? আজকে আমি একটা মেয়ে বলে, আমি বাইরের মেয়ে বলে আমার কথাটা কেউ বুঝতে চেষ্টা করছেন না, আমার কথাটা কেউ বিশ্বাস করছেন না। এ কথা বলে কাঁদতে থাকে বৃন্দা আর মনে মনে বলছে, যাই হোক রাঙার কি হয়েছে সেটা জানতেই হবে। শ্যাম তো সহদেবকে পাঠিয়েছিল রাঙাকে মারতে, তাহলে কি রাঙাকে মারতে পারেনি? একলব্যর কথা শুনে তো তাই মনে হচ্ছে যে রাঙার কোনো ক্ষতি হয়নি বলছে একলব্য। ওই সহদেবকে দিয়ে না কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমি আগেই স্যামকে বলেছিলাম রাঙাকে মারার জন্য অন্য কাউকে ভাড়া করার জন্য, কিন্তু স্যাম আমার কোনো কথাই শুনলো না। ওই রাঙা যে এত চালাক, রাঙার ক্ষতি করা এতটাও সহজ নয়, আমি ক্ষতি করতে পারিনি কোনো। আর তো ওই সহদেব। এই কথা বলছে মনে মনে বৃন্দা। এরপর সাত্তকী বলছে, এই আপনি একটু চুপ করুন না, দেখছেন তো একটা প্রবলেম হয়েছে, তারপরও আপনাকে এত কথা বলতে হবে? আচ্ছা একলব্য কি হয়েছে বলতো? প্রমিতা বলছে, তোমরা একটু থামবে প্লিজ। আমি বলছি, আমি এসে সমস্তটা দেখব, এটা আমি দেখব বলেছি তো। আমার ছেলে কি করেছে না করেছে সেই সমস্তটাই দেখব। তুমি এখন বাড়ি থেকে কোথাও যাবে না, আমি একটু আমার রাঙার কাছে যাব, আমি সেখান থেকে ফিরে এসে ডিসিশন জানাবো। এরপর নবরণ বলছে, প্রমিতা তুমি একটু শান্ত হও। প্রমিতা বলছি, কি করে শান্ত হব বলো তো? বাড়িতে এমন একটা অবস্থা, আর ওইদিকে রাঙারও অবস্থা ভালো না। আক্কু তো কিছুই বলছে না, এখন আমাকে যেতেই হবে রাঙার কাছে, না জানি আমার মেয়েটা কত কষ্ট করছে ওখানে। এই কথা বলে কাঁদতে থাকে প্রমিতা।